শহরে নভেম্বর আসে একটু আইস নিয়ে। দুপুরের কড়া রোদটা যখন মিষ্টি হতে শুরু করে তখন বুঝতে হবে শীত দরজায় কড়া নাড়ছে। শহরের মানুষেরা তখন আলমারি থেকে প্রিয় ফুলহাতা জামা বা পাতলা চাদর বের করতে শুরু করেন। বিকেলের দিকে পার্কের বেঞ্চে বা কফি শপে আড্ডাটা জমে ওঠে বেশি। যারা ব্যস্ত জীবন থেকে একটু হাঁপ ছাড়তে চান তারা এই সময়ে কক্সবাজার বা সাজেক ভ্যালি ট্রিপ প্ল্যান করেন। রাতে হালকা ঠান্ডা বাতাসে যখন রাস্তার ধারে চায়ের দোকানে ধোয়া ওঠা চায়ে চুমুক দেওয়া হয় সেই তৃপ্তিটাই আলাদা। এই তৃপ্তি কি আর অষ্টাদশীর আছে? দুপুরে আজ কড়া রোদ উঠেছে। বিশাল ছাদের এক কোনায় দড়িতে জামা কাপড় নাড়িয়ে দিচ্ছে এক অষ্টাদশী। গায়ে বাসন্তী রঙের একখানা শাড়ি জড়ানো, হাতে চিকন স্বর্ণের বালা দুটো রোদের প্রখরতায় চিকচিক করছিল সাদা বালির মতো। সাদা টুকটুকে খালি পায়ে উকি দিচ্ছিল হালকা কাটা দাগটা। কোমরে গোজা শাড়ির আঁচল খুলে মাথায় চাপালো কাপড় নাড়িয়ে দিচ্ছে। ছাদের দরজার সামনে তখন ফাহাদ আর পুতুল দাঁড়িয়ে আছে চুপটি করে। তারা এখন বড় হয়েছে একটু। পুতুল ক্লাস 2তে ভর্তি হবে জানুয়ারিতে, আর ফাহাদকে প্লেতে ভর্তি করানো হবে। দুই দুষ্টু মিলে তাহসিনের রেখে যাওয়া সেই ষোড়শী বধূকে বড্ড জ্বালায়। ষোড়শী এখন অষ্টাদশী হয়েছে। মায়াবী মুখখানা কেমন অদ্ভুত দ্বিগুণ সৌন্দর্যে ঠেকে গেছে। ময়ূরী বাচ্চাদের ফিসফিস শুনে পিছু ঘুরে দাঁড়ালো। ফাহাদ আর পুতুলকে দেখে কপাল কুঁচকে বলল, কি হচ্ছে এখানে? বলেছি না নিচে অপেক্ষা করতে। পুতুল ঠোঁট উল্টে বলল, একটা আঙ্কেল এসেছিল মা। ময়ূরীর কপালে ভাঁজ পড়ল। কে এসেছিল? বাবার অফিস থেকে। ময়ূরী স্থির মন অস্থির হলো, চঞ্চল হলো শান্ত হৃদয়। ময়ূরী দৌড়ে নিচে নামলো ছাদ থেকে। দোতলার একটা বিশাল বড় বাড়ি এটা। তাহসিন আদনানের উপর সকল দায়িত্ব দিয়ে দেশের মাটি ত্যাগ করেছিল। সে যাওয়ার প্রায় মাসখানেক পর আদনান এই বাড়িটা কিনেছিল ময়ূরীর নামে। ময়ূরীর বুকের ভিতরটা তখন দপাদপ করছিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে শাড়ির আঁচলটা কখন কাঁধ থেকে পড়ে গেছে সেদিকে খেয়াল নেই। বসার ঘরের সদর দরজাটা আধা খোলা। বাইরের ঝকঝকে রোদেলা উঠোনের দিকে তাকিয়ে সে থমকে দাঁড়ালো। কাউকেই তো দেখা যাচ্ছে না। পুতুল কোথায়? সে আঙ্কেল কোথায়? ময়ূরীর কণ্ঠস্বরে এক অদ্ভুত ব্যাকুলতা। পুতুল আর ফাহাদ ততক্ষণে হাঁপাতে হাঁপাতে নিচে নেমে এসেছে। পুতুল দরজার আড়ালে লুকিয়ে থাকা একটা বড় খাম দেখিয়ে বলল, ওই যে মা, সোফায় রেখে গেছে। তোমাকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু সে বলল তার খুব তাড়া আছে। ময়ূরী ধীর পায়ে সোফার দিকে এগিয়ে গেল। সাদা রঙের একটা খাম, উপরে নীল কালিতে গোটা গোটা অক্ষরে লেখা, আমার স্ত্রী ময়ূরীর জন্য। হাতে লেখাটা দেখার সাথে সাথেই তার চোখের কোণে অজান্তেই পানি জমে উঠল। এই টান, এই বাঁকগুলো তো তার অতি পরিচিত। তাহসিনের হাতে লেখা। কাঁপা কাঁপা হাতে খামটা খুলল সে। একটা ছোট চিঠি, তাতে লেখা, শুনছো পুতুলের মা? আমি তোমার স্বামী মেজবাত তাহসিন সওদাগর বলছি। তোমাকে আজ থেকে 2 বছর আগে নেকা করেছিলাম আমি। আজ গত 2 বছর ধরে দেশের বাইরে আছি কাজের জন্য। রেগে আছো বেগম সাহেবা? জানি তোমার এই অষ্টাদশী হওয়ার বসন্তগুলো আমি পাশে থেকে বরণ করতে পারিনি। বিদেশের এই যান্ত্রিক শহরে বসে যখনই ক্যালেন্ডারে পাতায় নভেম্বর দেখি তখনই বুকটা হাহাকার করে ওঠে। মনে পড়ে যায় তোমার এই মায়াবী মুখখানা, কোমরের শাড়ির আঁচল গুজে ছাদের দড়িতে কাপড় নাড়ানো, আর তোমার এই চঞ্চল হরণের মতো চলাফেরা। রেগে থেকো না বেগম সাহেবা। পুতুলার ভাতকে বড় করার যে সংগ্রাম তুমি করছো তার প্রতিটি মুহূর্ত আমি দূর থেকে অনুভব করি। অফিসে বলেছে তোমাদের সবটুকু আগলে রাখতে, কিন্তু আমি জানি আমি পাশে না থাকলে তোমার এই পূর্ণিমার মতো হাসিটা অধরাই থেকে যায়। এই চিঠি যখন তোমার হাতে পৌঁছাবে হয়তো আমি তোমার কাছে নেই, কিন্তু আমার পাঠানো নবান্নের নতুন সুগন্ধটা তোমার চারপাশে ঘিরে থাকবে। খুব শীঘ্রই সব কাজ গুছিয়ে ফিরছে আমি। সেদিন তোমার এই চিকচিক করে সোনার বালার শব্দ শুনবো, আর তোমার এই মায়াবী চোখ দুটোর কাছে 2 বছরের হিসেব দেব। আমার জন্য অপেক্ষায় থেকো। এতে তোমার অফিসার। চিঠিটা পড়া শেষ করে ময়ূরী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দুপুরের কড়া রোদটা এখন আর গায়ে জ্বালা ধরাচ্ছে না। পুতুল আর ফাহাদ তখন এক কোনায় লুকোচুরি খেলছে। তাদের হাসির শব্দে বাড়িটা মমা করছে। ময়ূরী চিঠিটা বুকের উপর চেপে ধরে চোখ বুজল। আদনান হয়তো বাড়িটা তার নামে কিনে দিয়েছে, কিন্তু তার আসল বাড়ি তো এখনও 7 সমুদ্র 13 নদীর ওপারে। অষ্টাদশীর 2 চোখ বেয়ে 2 ফোঁটা নোনা জল চিঠির পাতায় পড়ে তাহসিনের নামটা ভিজিয়ে দিল। সে মনে মনে বিড়বিড় করে বলল,
ফিরে আসুন অফিসার, নবান্ন শেষ হওয়ার আগেই ফিরে আসুন। তাহসিনের পাঠানো সেই চিঠির নবান্নের সুঘ্রাণ তখনও ময়ূরীর মনে টাটকা, কিন্তু বাস্তবটা ছিল ভীষণ কঠিন। কয়েক মাস পর যখন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল, ময়ূরী দেখল তার নামটা মেধা তালিকায় উপরের দিকে। খুশিতে তার চোখে জল চলে এসেছিল, কিন্তু সেই আনন্দ ভাগ করে নেওয়ার মতো মানুষটা তখনও 7 সমুদ্র 13 নদীর ওপারে। মেডিকেলের প্রথম বর্ষের দিনগুলো ছিল এক অগ্নি নৈবদ্য। একদিকে অ্যানাটমি ফিজিওলজির হাড় কাঁপানো পড়া, অন্যদিকে পুতুল আর ফাহাদের শৈশব। ভোরে উঠে বাচ্চাদের নাস্তা বানানো, তাদের স্কুলে পাঠানো, তারপর কোনো মতে নাকে মুখে দুটো গুজে সাদা অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে মেডিকেলের করিডোরে ছুটে চলা। এটাই হয়ে উঠেছিল ময়ূরীর প্রতিদিনের রুটিন। সবচেয়ে বেশি কষ্ট হতো রাত জেগে পড়ার সময়। একদিকে ফাহাদ হয়তো জ্বরে কাতরাচ্ছে, আর অন্য হাতে ময়ূরীকে ধরতে হতো মোটা বই। ঘুমের ঘোরে বুদুল যখন মা মা বলে জড়িয়ে ধরতো, ময়ূরী এক হাতে ওকে চাপটে ধরে অন্য হাতে টর্চ জ্বালিয়ে নোট পড়তো। কলেজে যখন তার বান্ধবীরা সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতো, ময়ূরী তখন ক্যান্টিনে বসে দ্রুত পড়ার ফাঁকে বাড়িতে ফোন করে খোঁজ নিত বাচ্চারা ঠিকমতো খেয়েছে কিনা। আদনান তাকে সাহায্য করত ঠিকই, কিন্তু দিন শেষে বাচ্চাদের স্কুলের ফি দেওয়া থেকে শুরু করে হাড়ভাঙা খাটুনি সবটাই এই 18 বছরের মেয়েটিকে একাই সামলাতে হতো। তাহসিনের বস্তা ভর্তি টাকা হয়তো অভাব মেটাতো, কিন্তু ময়ূরীর সেই ক্লান্তিতে কেউ মাথায় হাত বুলিয়ে দেওয়ার ছিল না। অক্টোবরের এক বৃষ্টির রাতে ময়ূরী নিজের একটা ডায়েরি বের করলো, বসলো পড়ার টেবিলে, হাতে কলম নিয়ে সেখানে হাত চালালো ধীরে। অফিসার, আপনি বলেছিলেন আমি আপনার বাড়ি, কিন্তু এই বাড়িতে এখন বড্ড ঝড়। আপনি ছাড়া মেডিকেলের এই কঠিন পড়া আর 2 বাচ্চার দায়িত্ব সবটাই পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে আমার। কিন্তু আমি হার মানব না। যেদিন আপনি ফিরবেন সেদিন আপনার সামনে শুধু আপনার স্ত্রী হয়ে নয়, একজন ডক্টর হয়ে দাঁড়িয়ে দেখাবো। তবে আপনি কি ফিরবেন না? মাস গিয়ে বছর কেটে যাচ্ছে, তবু আপনার কোনো খোঁজ নেই। কবে আপনার বুকে আবার মাথা রাখবো আমি? কবে জড়িয়ে ধরে বলবো আপনার বেগম সাহেবা আজও সেই শ্যামবর্ণের এক অসভ্য পুরুষের ভালোবাসায় মগ্ন? নিজের স্বপ্ন আর মাতৃত্বের এই টানাপোড়েনে ময়ূরী ধীরে ধীরে ইস্পাতের মতো শক্ত হয়ে উঠছিল। দ্বিতীয় বর্ষে সেই হাড় কাঁপানো শীতের রাত। ময়ূরী তখন কার্ডিও ভাস্কুলার সিস্টেমের উপর প্রিপারেশন নিচ্ছিল। সামনেই কঠিন কার্ড পরীক্ষা। একদিকে পড়া শেষ করা, অন্যদিকে 2 বাচ্চার কম্বল ঠিক করে দেওয়া, সবই সে একা হাতেই সামলাচ্ছে। তাহসিনের সেই গোপন মিশন ময়ূরীর জীবনকে এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবিয়ে দিয়েছিল। এসবই অফিসার হওয়ার কারণে তার কোনো হদিশ নেই, কোনো ফোন নেই। এই একটা পুরনো চিঠি ময়ূরীর একমাত্র অক্সিজেন। বাচ্চারা এখন আর আগের মতো কান্নাকাটি করে না। ওরাও বুঝে গেছে মায়ের পড়ার সময় ডিস্টার্ব করতে নেই। 19 বছর বয়সে যেখানে মেয়েদের জীবন থাকে রঙিন ফিতায় বাঁধা, সেখানে ময়ূরীর জীবন বাঁধা পড়েছে মেডিকেলের সাদা পৃষ্ঠা আর মাতৃত্বের কঠিন শৃঙ্খলে। সময়ের সাথে সাথে ময়ূরীর পরীক্ষা শেষ হলো। লম্বা একটা ছুটি পেয়েছে সে। দিনটা ছিল শুক্রবার। আদনান যেহেতু এ বাড়িতেই থাকে, তাই তাকে কষ্ট করে আর বাজার করতে হয় না। তাছাড়া আদনান না থাকলেও তাহসিনের অফিস থেকে কোনো না কোনো অফিসার এসে সব কাজ করে দিয়ে যায়। আজ ঘুম ভাঙলো তার ভোরবেলা। নামাজ শেষ করে বের হলো ঘর থেকে। হিমির ফুটফুটে একটা ছেলে হয়েছে মাস 4 আগে। নাম রেখেছে আরাফ। বড্ড মিষ্টি বাচ্চাটা। ময়ূরী ভাবলো আজ সবার জন্য নিজের হাতে রান্না করবে। যে ভাবা সেই কাজ। রান্না শেষ করতে করতে উপর থেকে আরাফের কান্নার শব্দ ভেসে এলো কানে। মুচকি হাসলো সে। এখন নিশ্চয়ই হিমি গলা ফাটিয়ে চিৎকার করে বলবে, শুনছো পুতুলের মা, তাড়াতাড়ি এই বিছুর কান্না থামিয়ে যাও। হলো তাই। হিমির ডাক পড়েছে। ময়ূরী হাত মুছে তাড়াতাড়ি ছুটলো উপরে। আদনান বাড়িতে নেই, তাই ময়ূরী নক করলো না দরজা। হিমির কোলে 4 মাসের বাচ্চাটা হাউমাউ করে কাঁদছে। ময়ূরীর নিকটে এসে ওকে কোলে নিতে নিতে বলল, আমি বাড়িতে না থাকলে কি করো কি তুমি? নাজমা আপা বাচ্চাকে সামলে রাখতে পারে? হিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার দেবরকে এই কথা কি করে বুঝাই বলো? সে কি বলে জানো? ময়ূরী ঠোঁট টিপে বলল, কি বলে? এই মুহূর্তে আরও একটা বাচ্চা নেওয়া সম্ভব, সবে আরাফের 4 মাস। ময়ূরী চোখ বড় বড় করে বলল, ভাইয়া কি আরো বেবি চাইছে? তাহলে আর বলছি কি?
মাথা ঝাঁকিয়ে হাসল ময়ূরী। আরাফ কান্না থামিয়ে ময়ূরীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বড্ড মায়া তার এই বাচ্চাটার প্রতি। হঠাৎ শুষ্ক ঠোঁট ভেজালো, কণ্ঠে কেমন বিষণ্ণতা তার। তোমার বন্ধুর ইচ্ছে তারও একটা মেয়ে হবে। পুতুল তো ভাই চায় বলে মাঝে মধ্যে পুরো বাড়ির মাথা তুলে ফেলে। হিমির খারাপ লাগলো ময়ূরীর এই এক কথা। সে প্রায় বছর খানেক ধরে শুনছে। ময়ূরী আরাফের কপালে চুমু এঁকে ঠোঁট ফুলিয়ে বলল, তোমার চাচু এলে খুব বকবে। কেমন পাষাণ লোক, তোমার চাচি আম্মাকে ছাড়া কতগুলো বছর কাটিয়ে দিয়েছে দেখেছো আব্বু? আরাফ গাল ভরে হাসলো। সে কি কিছু বুঝেছে? ময়ূরী মুচকি হেসে ওকে শুইয়ে দিয়ে বলল, আজ পুতুলের চাচা আর বড় আম্মা আসবেন, কি রান্না করব বুঝতে পারছি না। এসব কিছুই আলাপ আলোচনা হলো খানিকক্ষণ। আজ মাহাতাব আর আফিয়া আসবে ঢাকায়। দুপুরের খানিক আগ দিয়ে এলো তারা। পুতুল চাচা আর বড় আম্মাকে বেশ সব ভুলে বসেছে। খাবার দিয়েছে ময়ূরী মাত্রই। আজ বাড়ি জুড়ে মানুষ, আনন্দের শেষ নেই বললেই চলে। মাহাতাব আগে চেয়ে বেশ গম্ভীর হয়েছে। ভার ভার একটা ভাব আছে মুখশ্রী জুড়ে। আফিয়ার মাঝে কোনো পরিবর্তন নেই, সেই আগের মতোই আছে এখনও। খাওয়া দাওয়া শেষে ওরা বসলো ড্রয়িং রুমে। মাহাতাবের কোলে পুতুল বসে আছে। ফাহাদ আরাফকে নিয়ে ব্যস্ত হিমির সাথে। ময়ূরী নীরবে শাড়ির আঁচল টেনে বসলো আফিয়ার পাশে। মাহাতাব খানিকক্ষণ চুপ থেকে বলল, মেজো আম্মা তোমাদের একবার দেখতে চাইছেন। নাতনির জন্য বড্ড খারাপ লাগে তার। ময়ূরী মাথা নিচু করে আঁচল কচলে নিভু স্বরে বলল, আমি আমার স্বামীর আদেশ অমান্য করতে পারবো না ভাইয়া। উনি আমায় বারবার বলেছেন জীবন থাকতে যেন ওই বাড়ির নাম মুখেও না আনি। আমারও ইচ্ছে হয় আমার সাথে দেখা করার, কিন্তু যেখানে পুতুলের বাবা নিজ মুখে এই কথা বলে গেছে সেখানে আমি কি করে যাই বলুন? মাহাতাব দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে আজ তোমায় আমাদের সাথে বগুড়ায় যেতেই হবে। তুমি না হয় ফরাজি বাড়ি থেকো, মেজো আম্মাকে আমি তোমাদের বাড়ি নিয়ে আসব। এই প্রস্তাবে রাজি হলো ময়ূরী। শুনেছে আপার শরীর তেমন একটা ভালো নয়। তাহসিন যাওয়ার পর তো সে গ্রামে যায়নি। প্রত্যেকবার বক্কর নিজে এসে দেখা করে গেছেন তাদের সাথে। ময়ূরী কত করে বলেছে তাদের সাথে থাকতে, কিন্তু বক্কর নারাজ মেয়ের সংসারে এসে বসে থাকতে। যদিও ময়ূরী জোর করে আব্বার জন্য কিছু হাত খরচ পাঠায়। বিকেলে রওনা হলো সে ভাই আর মেয়েকে নিয়ে। নাজমাকে রেখে গেল হিমির কাছে। মেয়েটা একা একা বাচ্চা সামলাতে পারে না। খুব সম্ভবত আদনানের মা আসবেন এই সপ্তাহে। পুরো রাত জার্নি শেষে গাড়ি যখন গ্রামের মেঠো পথে এসে থামলো, তখন পূব আকাশে সবেমাত্র ভোরের রাঙা আলো ফুটতে শুরু করেছে। শিশির ভেজা ঘাসের ঘ্রাণে চারপাশ মম করছে। গাড়িটা বাড়ির ফটকে থামতেই দেখা গেল বক্কর দাঁড়িয়ে আছেন। বয়সের ভারে শরীর কিছুটা ক্ষীণ হলেও ব্যক্তিত্বে এক চুলও ভাঁটা পড়েনি। কোমরে হাত দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। চোখে সেই চিরচেনা প্রখর দৃষ্টি। কোনো লাঠি বা কারো সাহায্যের প্রয়োজন নেই তার, একাই যেন 100। ময়ূরী গাড়ি থেকে নামতেই বক্কর গভীর কিন্তু স্নেহস্পন্দ গলায় ডাকলেন, এলি তবে? তোর স্বামীর আদেশের চেয়ে কি জন্মদাতা বাপের টানটা বড় হয়ে গেল? ময়ূরী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল আব্বাকে। বক্কর নিজেও মেয়ের সাথে কেঁদে উঠলেন আজ। ছোট ফাহাদ ঘুম ঘুম চোখে গাড়ি থেকে নেমে আব্বাকে দেখেই চিৎকার করে দৌড়ে এলো। সোজা উঠে এলো আব্বার কোলে। বক্কর হাসি চেপে চোখের পানি মুছে বললেন, আমার ঘরের শান্তি আবার ফিরে এসেছে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। ময়ূরী বাড়ির ভিতর ঢুকে টুকরে কেঁদে উঠল মায়ের কবরের দিকে তাকিয়ে। আম্মা আজ নেই গোটা 3 বছর হয়েছে, অথচ পুরো বাড়িটা সেই আগের মতোই চকচক করছিল। বক্কর অযত্ন হতে দেননি বাড়ির, ঠিক আগের মতোই ভালোবাসায় মুড়ে রেখেছেন। আম্মা, ময়ূরী এসেছে পুতুলকে নিয়ে। আফিয়ার কথায় সিতারা বেগম অবাক নয়নে মুখ ফেরালেন, বললেন, তাহসানের বউ এসেছে। আফিয়া মাথা নাড়ায়। তিনি দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলেন, অবশেষে বাড়িতে পা পড়লো তার। আফিয়া পিছু ডেকে বলল, সওদাগর বাড়ি আসেনি আম্মা, ফরাজি বাড়ি প্রবেশ করেছে তারা। সিতারা বেগমের পা থমকে গেল। ব্যথিত চোখে পিছু ফিরে বললেন, এ বাড়ি আসেনি এখনো এত জেদ? তাহসিন বারণ করেছে আম্মা, ময়ূরী ভাইকে দেওয়া অদা ভঙ্গ করবে না। তিনি মাথা নাড়িয়ে ছুটলেন অরুণিমা বেগমের ঘরের দিকে।
অরুণিমা বেগম সবে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। সিতারা বেগমকে দেখে থামলেন তিনি। সিতারা বেগম বললেন, হ্যাঁ রে মেজু, ময়ূরী যে গ্রামে এসেছে জানিস? অরুণিমা বেগম জানতেন না এই সুসংবাদ। তিনি অবাক হতেও ভুলে গেলেন। সেই যে তাহসিন ওদের নিয়ে বাড়ি থেকে বের হলো, তারপর আর তাদের সাথে দেখা হয়নি। শাশুড়িকে রেখে ঢাকায়ও যাওয়া হয়নি। ফোনে কথা হয়েছে প্রত্যেক দিন, তবে নাতনিটাকে ছুঁয়ে দেখা হয়নি। তিনি মাথায় ভালো করে কাপড় চেপে বললেন, আমি ফরাজি বাড়ি যাচ্ছি আপা। আম্মা আমাকে খুঁজলে বলে দিও। আম্মা যদি রেগে যান? অরুণিমা বেগম চোয়াল শক্ত করে বললেন, ওনার যা ইচ্ছে তাই করুক। আমি আমার ছেলের বউ বাচ্চার সাথে দেখা করতে যাচ্ছি। তিনি যদি ভাবেন তার জন্য আমি আমার সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন করব, তাহলে ভুল ধারণা পুষে রেখেছেন তিনি। অরুণিমা বেগম একাই ছুটলেন বাড়ির বাহিরে। কনকের মা রান্নাঘরের সামনেই ছিলেন। তিনি সব কথাই শুনেছেন। অরুণিমা বেগম বাড়ি থেকে বের হতেই সিতারা বেগমকে বললেন, রাস্তার মাইয়ার জন্য কত দরদ তো গো। এই কালনাগিনী কি করছে ভুইলা গেছোস? সকাল সকাল বড্ড বিরক্ত হলেন সিতারা বেগম। দাঁত চাপলেন পরপর। বললেন, রাস্তার মেয়ে কাকে বলছিস? সে এবারের পুত্রবধূ। বংশ যে তোর খুব উচ্চ পরিবারের তা তো নয়, তাহলে কিসের এত বড়াই? ছোট লোকি পড়া ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চা। তিনি তেতে উঠলেন। হাতে থালা মেঝেতে সজোরে আছাড় মেরে বললেন, তোমাদের সবার চোখের কাটা হইছে এখন। দুদিন আগে যখন কনকের আব্বা। সিতারা বেগম তাকে থামিয়ে দিয়ে বললেন, অমন নোংরা নাম মুখে আনে আমার দিনটাকে নষ্ট করিস না। দূর হ চোখের সামনে থেকে। সিতারা বেগমের ধমকে কনকের মা গজগজ করতে করতে থালাটা তুলে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। তার চোখে মুখে তখনও বিষাক্ত আক্রোশ। সিতারা বেগম দীর্ঘশ্বাস ফেলে সদর দরজা ধরে দাঁড়ালেন। সওদাগর বাড়ির এই বিশাল অট্টালিকায় ইটে ইটে যেন দীর্ঘশ্বাস মিশে আছে। ময়ূরী মেয়েটা আসার পর থেকেই অশান্তি দানা বেঁধেছিল। কিন্তু দোষ কি সত্যি মেয়েটার, নাকি এ বাড়ির ভিতরেই কুৎসিত অহংকারের? অরুণিমা বেগম তখন প্রায় হন্তদন্ত হয়ে মেঠো পথ দিয়ে হাঁটছেন। রোদের তেজ বাড়ছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। ফরাজি বাড়ির গেটের সামনে আসতেই তার বুকটা ধক করে উঠল। তাহসিন যে বাড়িতে নেই, এই রূঢ় সত্যটা অরুণিমা বেগমের বুকেও পাথর হয়ে চেপে আছে। ফরাজি বাড়ির উঠোনে পা রাখতেই তার চোখ জোড়া ভিজে এলো। এই মুহূর্তে তার এসপি অফিসের ছেলেটা যদি পাশে থাকতো, তবে আনন্দটা পূর্ণতা পেত। অরুণিমা বেগমকে দেখে ময়ূরী দ্রুত বারান্দা থেকে নেমে এলো। পাশেই তার ছোট্ট পুতুল। 3 বছর হতে চলল তাহসিন দেশের বাহিরে মিশনে। এই দীর্ঘ সময়ে ময়ূরী একা হাতে সবটা সামলেছে। আগে যে কত বড় হয়ে গেছে মেয়েটা, সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেছে। শাশুড়িকে দেখে ময়ূরী মাথা নিচু করে সালাম জানালো। অরুণিমা বেগম ওকে জড়িয়ে ধরে বললেন, বড্ড একা করে দিলি আমায় মা। তাওসিন যাওয়ার আগে কত করে বলেছিলাম সওদাগর বাড়ি থেকে যেতে, কিন্তু তোরা জেদ করলি। ওই বাড়িতে একলা পড়ে আছিস। আমার কলিজাটা যে কি পরিমাণ পুড়ে তা কি জানিস? আম্মা, দাদির মনে যে জেদ, আমি সেখানে গেলে আপনাদের সম্মান আরো ধুলোয় মিশতো। পুতুলের বাবা যাওয়ার সময় আমায় বলে গেছে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে যেন কোথাও না যাই। ময়ূরী ম্লান হেসে বলল। অরুণিমা বেগম পুতুলকে জড়িয়ে নিলেন। দাদির গায়ের গন্ধ পেয়ে পুতুলও ছোট্ট হাতে অরুণিমা বেগমের আঁচল চেপে ধরল। অবিকল তাহসিনের মতো মুখ হয়েছে মেয়েটার। অরুণিমা বেগম পুতুলের কপালে চুমু খেয়ে বললেন, তাওসিনের সাথে কবে কথা হলো রে মা? ও কি জানে তোরা এই গ্রামে এসেছিস? ময়ূরী শুকনো মুখে আগে অরুণিমা বেগমকে নিয়ে ঘরে এলো। বিছানায় বসতে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে শাশুড়ির হাতে দিয়ে পাশে বসে কাতর গলায় বলল, আপনার ছেলে প্রায় বছরখানেক আগে আমার কাছে একটা চিঠি পাঠিয়েছিল। বলেছিল খুব শীঘ্রই ফিরে আসবে। আজ পুরো 3টা বছর কেটে গেছে, তবুও তার দেখা নেই। বলতে বলতে কেঁদে উঠল মেয়েটা। অরুণিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে দিলেন। বাড়িতে বক্কার নেই। তিনি বাজারে গেছেন বাজার করতে। গত বছর শবনমের বিয়ে হয়েছে এই গ্রামে। বাড়িতে চাচা চাচি আর আব্বা ছাড়া কেউ থাকেন না। ময়ূরী নিশ্চিত শাশুড়ি না খেয়েই ছুটে এসেছে। সে রুটি আর ভাজি বানিয়েছিল, সেগুলোই এনে দিল।
অরুণিমা বেগম খেলেন হালকা। তিনি পুতুলের সাথে ফাহাদকে দেখে চোখ বড় বড় করে বললেন। ও ফাহাদ, কত বড় হয়ে গেছি। ময়ূরী মুচকি হাসল। অরুণিমা বেগমের ভীষণ গর্ব হলো ছেলের বউকে নিয়ে। মেয়েটা আর কদিন পর ডক্টর হবে। পড়াশোনার পাশাপাশি কি সুন্দর দুটো ছোট ছোট বাচ্চাকে একা মানুষ করছে। শরীরে এত ধকল, আদৌগুলোই ছেলেটা কবে আসবে আবার? কেমনই বা আছে তাহসিন? মায়ের মন কেঁদে উঠল সাহসা। এক সন্তানকে হারিয়ে তিনি দিশেহারা, অন্যদিকে আরেকজনের কোনো খোঁজ খবর নেই। দুপুরের আঁচ লাগতেই ফরাজি বাড়ির দুয়ারে এসে হাজির হলো মধু। উঁচু পেট নিয়ে কোমরে হাত রেখে কপাল কুঁচকে তাকালো বাড়ির দিকে। পিছনে ওয়াহিদ বড় ব্যাগ টেনে আনতেই মধু মেজাজ দেখিয়ে বলল, বাড়িতে তো কেউ নেই? আপনি না বললেন ময়ূরী এসেছে? ওয়াহিদ করুণ চোখে বাড়ির দিকে তাকালো। ওই তো ঘরের দরজা খোলা দেখা যাচ্ছে। মধু 7 মাসের গর্ভবতী। উঁচু পেট নিয়ে একটু চলাফেরা করা কষ্টই বটে। মেজাজটা সবসময় খিজে থাকে তার। ওয়াহিদ গলা ছেড়ে চিৎকার করে বলল, এই বজ্জাত অফিসার বউ এসেছে নাকি শালি সাহেব? বা তাড়াতাড়ি আপনার মুখটা দেখান। ওয়াহিদের কণ্ঠস্বর শুনে ঘরের ভিতর থেকে দৌড়ে বেরিয়ে এলো ময়ূরী। মধু কেঁপে উঠল খানিক। কি রূপ মেয়েটার! চোখ ধাঁধিয়ে এলো তার। সেই ষোড়শী বধূ আজ কত বড় হয়েছে। গায়ের পাতলা গয়নাগুলো চিকচিক করছে রোদের আলোয়। ময়ূরী মধুকে দেখে একগাল হেসে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল। মধু হেসে ফেলল ওর পাগলামি দেখে। ওয়াহিদ বলল, এই বেয়াদব, আমার বউকে ছাড় দেখিস না, ওর পেটে বাচ্চা। ময়ূরী চোখ পাকিয়ে বলল, তুমি তো সেই আগের মতোই সতীন সতীন ভাব নিয়ে থাকো। আমার বোনকে কিন্তু দেবো না তোমার কাছে। ওর বাড়া বাতের ছাই দিয়েছি। তা আমি দিয়েছি? মধু লম্বা শ্বাস টেনে উঁচু পেট নিয়ে ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলল, থামো তোমরা। ওরা ঘরের ভিতরে এলো। অরুণিমা বেগম ও বক্কর ঘরেই ছিলেন। তারা মূলত খেতে বসেছেন বলে বাহিরে বের হননি। খাওয়া দাওয়া শেষে সবাই একত্রিত হয়ে এক জায়গায় বসলেন। মধু পুতুলকে দেখে কাছে ডেকে ওর মাথায় হাত বুলিয়ে বলল, পুতুল সোনা, কত বড় হয়ে গেছে। পাশ থেকে ফাহাদ বলল, আর আমি বড় হয়েছি। হেসে ফেলল মধু। ফাহাদকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার ছোট্ট ভাই আজীবন আমার কাছে ছোটই থাকবে। ময়ূরী মুচকি হাসলো। চঞ্চল মেয়েটা এখন একটু ভার হয়েছে, গাম্ভীর্য বজায় রাখতে শিখেছে। অরুণিমা বেগম বাড়ি ফিরে গেলেন বিকেলের দিকে। তাকে থাকতে বললেও তিনি থাকলেন না। বাড়ির সেই পুকুর পাড়ে আজ 2 বোন বসলো অনেক বছর পর। ময়ূরী মাথায় কাপড় টেনে দৃষ্টি নত করতেই মধু মুচকি হেসে বলল, অনেক বড় হয়ে গেছিস। ময়ূরী বলল, মানুষ কি আজীবন ছোট থাকে আপা? তা থাকে না, কিন্তু বড্ড বেশি বড় হয়ে গেছিস। ময়ূরী হেসে মাথা ঝাঁকিয়ে বলল, আপা, ওয়াহিদ ভাই কি আগের মতোই আছে নাকি একটু পরিবর্তন হয়েছে? মধু একটা লম্বা শ্বাস ফেলে বলল, মানুষের স্বভাব কি আর বদলাই রে? সে আগের মতোই খুঁতখুঁতে। এই যে পোয়াতি হলাম, এখন সারাক্ষণ এটা খাস না, সেটা খাস না, সেটা করিস না, শাসন আর শাসন। তোর কথা বল, তাহসিন ভাই তো বিদেশে, টাকা পয়সার কোনো টানটানি হয় না তো? ময়ূরী মুচকি হেসে বলল, না আপা, কিন্তু সমস্যা তো টাকা না, সমস্যা হলো মানুষটা পাশে নেই। ফাহাদার পুতুলের পড়াশোনা, স্কুল সব একা সামলাতে হয় আমায়। মাঝে মাঝে মনে হয় উনি কি আসলেই মিশন শেষ করে ফিরবেন নাকি ওখানেই থেকে যাবেন। ফিরবে, ফিরতেই হবে। সোনালি বিকেল তখন একটু অন্যরকম। ময়ূরী চুলায় রান্না চাপিয়ে কপালের ঘাম মুছল। রাতে রান্না শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। চারপাশ অন্ধকারে তলিয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে চলে যেতেই ময়ূরী ঘরে এলো। পুতুল আজ খালার সাথে ঘুমোবে বলে বায়না ধরেছে। ময়ূরী ভাবলো আজ একটু বেশি সময় নিয়ে পড়া যাবে। ঘরে ঢুকে চুলগুলো সুন্দর করে খোপা করে বসলো বিছানায়। ময়ূরী গভীর রাতে ঘুমের ঘোরে আচ্ছন্ন ছিল। টেবিলে রাখা হারিকেনের আলোটা অনেক আগেই স্থিমিত হয়ে এসেছে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে ওর পড়ার বইগুলো। ঠিক সেই নিস্তব্ধ প্রহরে ও অনুভব করলো কেউ একজন পিছন থেকে খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরেছে। প্রথমে ভয় পেলেও মুহূর্তেই সেই পরিচিত পুরুষালী শরীরের ঘ্রাণ ময়ূরীর নাকে এসে পৌঁছালো। এই ঘ্রাণ ওর অতি পরিচিত, হৃদস্পন্দনে গেঁথে থাকা এক অনুভূতি। 3 বছরে দীর্ঘ বিচ্ছেদও যে এই ঘ্রাণকে ভুলিয়ে দিতে পারেনি। ময়ূরী ঝট করে চোখ মেলল।
ওর শরীরটা যেন পাথরের মতো জমে গেছে। অন্ধকারে অবয়বটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু হাতে সেই শক্ত বাঁধন আর গলার কাছে কারো গরম নিঃশ্বাস বলে দিচ্ছে এটা স্বপ্ন নয়। ময়ূরী কাঁপা কাঁপা স্বরে অস্ফুট করে ডাকলো, পুতুলের বাবা। পিছন থেকে লোকটা কোনো কথা বলল না, বাঁধনটা আরও জোরালো করলো। ময়ূরী ধরফর করে উঠে বসতে চাইলেও ওর কানের কাছে একদম ফিসফিসিয়ে এক গম্ভীর কিন্তু আবেগী কণ্ঠস্বর ভেসে এলো, চুপচাপ শুয়ে থাকো বেগম সাহেবা। 3 বছরের ক্লান্তি এক মুহূর্তে মিটিয়ে দিতে চাই। ময়ূরীর দুই চোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। সে বিশ্বাসই করতে পারছে না যে তার এসপি অফিসার স্বামী, যার কিনা সুদূর মিশনে থাকার কথা, সে এই গভীর রাতে হঠাৎ তার পাশে। ময়ূরী কাঁপতে কাঁপতে ঘুরে তাকিয়ে অন্ধকারের প্রিয় মুখটা হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করলো। তাহসিনের খোঁচা খোঁচা দাড়ি আর শক্ত চোয়ালের স্পর্শ পেতেই ও টুকরে কেঁদে উঠল। তাহসিন ওর মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমার শোনাবো, কাঁদে না। ময়ূরী তাহসিনের বুকে মুখ গুজে হু হু করে কেঁদে উঠল। তাহসিনের বুকে কিল ঘুষি মেরে জোরালো গলায় বলল, আপনি এত পাষাণ, এতগুলো বছর কোথায় ছিলেন আপনি? কেন আসেননি আমায় দেখতে? কেন ভাবেননি এই ছোট্ট মেয়েটা কিভাবে আপনাকে ছাড়া 2 বছর 2 বাচ্চা মানুষ করবে? কেন ভাবেননি আপনি? তাহসিন আলতো করে ময়ূরীর চিবুকটা উঁচিয়ে ধরল। ময়ূরীর টলমলে চোখ দুটো তখনও অভিমানে লাল হয়ে আছে। তাহসিন খুব নিচু স্বরে বলল, 3 বছরে তুমি দেখে একদম পাথর হয়ে গেছো। এই 19 বছর বয়সে তো ভারে কি কথা শিখলে কোত্থেকে? একটু কি মিস করনি আমায়? ময়ূরী ঠোঁট উল্টে ধরা গলায় বলল, একদম না। আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার কথা। যে মানুষটা 3 বছর একা একবার ফিরে দেখার প্রয়োজন মনে করেনি, তাকে মনে রেখে কি লাভ? তাহসিন মুচকি হাসল। ময়ূরীর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তাই বুঝি? তাহলে এই যে বালিশের তলে আমার একটু পুরনো শার্ট লুকিয়ে রেখেছো, সেটা কার জন্য? ময়ূরী চমকে উঠল। লজ্জায় আর অভিমানে ওর মুখটা লাল হয়ে গেল। ও তাহসিনের বুক থেকে সরে যেতে চাইল, তার আগেই তাহসিন ওকে আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। ছাড়ুন আমায়, আপনি বড্ড বেশি পাষাণ। যখন পুতুলের খুব জ্বর হয়, ও শুধু বাবা বাবা করে কাঁদতো। আমি ওকে একা নিয়ে অন্ধকার রাতে বসে থাকতাম। তখন কোথায় ছিল আপনার এই ভালোবাসা? তাহসিন এবার আর হাসল না, ওর মুখটা গম্ভীর হলো। ও ময়ূরীর দুহাতের তালু নিজের গালে ঘষে বলল, তোমার প্রতিটি যন্ত্রণার কথা আমি জানি, কিন্তু আমি চাইলেও ফিরতে পারতাম না। বিশ্বাস করো, প্রতিটা সেকেন্ড তোমায় আর পুতুলকে বুকে আগলে রাখার জন্য ছটফট করেছে। ময়ূরীর অভিমানের বাঁধ এবার যেন পুরোপুরি ভেঙে পড়ল। সে তাহসিনের বুকের বোতামগুলো শক্ত করে মুচড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তাহসিন পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অনেকক্ষণ পর ময়ূরীর কান্না একটু থামলে তাহসিনের কপালে একটা দীর্ঘ চুমু খেলো। ময়ূরী শান্ত হয়ে তাহসিনের বুকের উত্তাপ অনুভব করতে লাগলো। 3 বছরে সে হাহাকার মেশানো শূন্যতা যেন আজ এক নিমেষে মিশিয়ে যাচ্ছে। তাহসিন ফিসফিস করে বলল, পুতুলকে কাল সকালে দেখবো। এখন শুধু আমি আর তুমি। তোমার মুখখানা আমায় দেখাবে না? কত বছর হলো তুমি দেখি না। ময়ূরী ঠোঁট কামড়ে উঠে বসলো, শাড়ি ঠিক করে ঘরের লাইট জ্বালালো। আলোর ঝলকানিতে ময়ূরীর চোখ দুটো মুহূর্তের জন্য বুঝে এলো। লাইটের হলদেটে আভায় তাহসিন স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার প্রিয়তমার দিকে। 19 বছরের ময়ূরী এখন আর সেই কিশোরী নেই, তাই চোখে মুখে এখন এক অপূর্ব স্নিগ্ধতা আর মাতৃত্বের ছায়া। কান্নায় ফোলা চোখ আর লাল হয়ে যাওয়া নাকটা তাকে আরও মায়াবী করে তুলেছে। পরনের শাড়িটা একটু অগোছালো, গলার পাতলা গয়নাগুলো আলোয় চিকচিক করছে। তাহসিনের মনে হলো এই 3 বছরে সে অনেক কিছু হারিয়েছে, কিন্তু ময়ূরীকে না দেখাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা। তাহসিন অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করল, তুমি কি সত্যি আমার সেই বেগম, নাকি কোনো মায়াবিনী? ময়ূরীও স্থির হয়ে দাঁড়িয়ে দেখছিল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে। 3 বছরে তাহসিন যেন আরও বেশি শক্তপোক্ত হয়েছে। রোদে পোড়া তামাটে চামড়া, চিবুকে ফুটে ওঠা ঘন কালো চাপ দাড়ি আর সেই তীক্ষ্ণ দৃষ্টি, সব মিলিয়ে তার শ্যাম পুরুষকে আজ আরও বেশি গম্ভীর আর পুরুষালী লাগছে। তাহসিনের কাঁধে একটা গভীর ক্ষতচিহ্ন ময়ূরীর নজরে পড়ল, যা দেখে তার বুকটা কেঁপে উঠল।
এই মানুষটা তো শুধু দেশ পাহারা দেয়নি, মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছে। ময়ূরী ধীর পায়ে তাহসিনের কাছে এগিয়ে এলো। কাঁপা কাঁপা হাতে তাহসিনের গালের দাড়িগুলো ছুঁয়ে দেখলো সে। ধরা গলায় বলল, আপনি বড্ড বদলে গেছেন। আগের চেয়ে অনেক বেশি কালো হয়ে গেছেন। চোখের নিচে কালচে দাগ পড়েছে। ঠিকমতো একবারও কি ঘুমাতেন না আপনি? তাহসিন ময়ূরীর হাতটা নিজের গালের উপর চেপে ধরে চোখ বুঝল। প্রশান্তির এক লম্বা শ্বাস নিয়ে বলল, ঘুমাতাম তো, কিন্তু স্বপ্নে শুধু তোমার এই মুখটাই দেখতাম। ময়ূরী, তুমি আগের চেয়ে অনেক বেশি বদলে গেছো। এই 3 বছর আমি যে কী যন্ত্রণায় কাটিয়েছে তা শুধু আমার আল্লাহ জানেন। তাহসিন এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। ময়ূরীর একদম মুখোমুখি দাঁড়িয়ে তার কাঁধে দুহাত রাখলো। ময়ূরী লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। লাইটের আলোয় ওর ফর্সা গাল দুটো এখন টকটকে লাল। তাহসিন ফিসফিস করে বলল, লাইটটাকে এখন নিভিয়ে দেবো? তোমার এই রূপ দেখে আমার হিতাহিত জ্ঞান হারিয়ে যাচ্ছে বেগম সাহেবা। আমি চাই না কাল সকালে কেউ আমাদের দেখে ভাবুক আমি কোনো ডাকাত। ময়ূরী মুচকি হাসলো। সেই হাসিতে ঝরে পড়ল হাজার বছরের তৃপ্তি। সে আলতো করে তাহসিনের বুক থেকে বোতাম ছেঁড়া শার্টটা সরিয়ে নিয়ে বলল, আপনার উপর আমার অনেক রাগ ছিল, কিন্তু এখন কেন যেন সব রাগ জল হয়ে যাচ্ছে। তাহসিন ময়ূরীকে পাজাকোলা করে কোলে তুলে নিল। ময়ূরী অস্ফুট স্বরে একটা চিৎকার দিয়ে তাহসিনের গলা জড়িয়ে ধরল। তাহসিন ওর কানে কানে বলল, অভিমান তো অনেক হলো, এমন একটু ভালোবাসা হোক। ভোরের আলো ফুটতেই ফরাজি বাড়িতে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তাহসিন সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। পাশে ঘুমন্ত ময়ূরীর শান্ত মুখছবি আর 3 বছরের অপেক্ষার অবসান তাকে এক অন্যরকম ঘোরে আচ্ছন্ন করে রেখেছে। সকাল 7টা নাগাদ বাইরে মধুর কণ্ঠস্বর শোনা গেল। সে পুতুলকে নিয়ে এসেছে। ময়ূরী তড়িঘড়ি করে উঠে শাড়ি ঠিক করে দরজা খুলতেই পুতুল দৌড়ে ভিতরে এলো। কিন্তু ঘরে দীর্ঘদেহী পুরুষকে দেখে সে থমকে দাঁড়ালো। তাহসিন খাটের এক কোণে বসেছিল, পরনে কেবল একটা লুঙ্গি আর কাঁধে গামছা। খানিকক্ষণ আগেই গোসল সেরে এসেছে। তার তীক্ষ্ণ চোখ দুটো এখন কেবলই পিতৃত্বের মমতায় ভিজে উঠেছে। পুতুল বড় বড় চোখে তাহসিনের দিকে তাকিয়ে ময়ূরের আঁচল চেপে ধরল। তার বিশ্বাস হচ্ছে না বাবা এসেছে। তাহসিন দুহাত বাড়িয়ে ভাঙা গলায় ডাকলো, আম্মা, আমার কাছে আসবেন না? পুতুল অবাক হয়ে ময়ূরীর দিকে তাকালো। ময়ূরী চোখের জল মুছতে মুছতে পুতুলের কানে কানে বলল, পুতুল সোনা, দেখো কে এসেছে। পুতুল প্রথমে কথা বলতে পারছিল না, কিন্তু তাহসিনের গায়ে সেই চিরচেনা ঘ্রাণটা পেতেই সে তার ছোট্ট দুটো হাত দিয়ে তাহসিনের গলা শক্ত করে জড়িয়ে ধরল। ফোপাতে ফোপাতে বলল, বাবা তুমি কেন আসেনি এতদিন? আমি প্রতিদিন আল্লাহর কাছে বলেছি তোমাকে পাঠিয়ে দিতে। মা খুব কাঁদে তোমার জন্য, জানো? তুমি খুব পচা। তাহসিন পুতুলের পিঠে হাত বুলিয়ে পরম মমতায় ওকে বুকের সাথে লেপ্টে ধরল। পুতুলের প্রতিটি অভিযোগ যেন তীরের মতো ওর বুকে বিঁধছে। সে ময়ূরীর দিকে তাকালো। ময়ূরী তখন দরজার পাল্লা ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখে জল সামলানোর বৃথা চেষ্টা করছে সে। তাহসিন পুতুলের ভেজা গাল দুটো মুছে দিয়ে আদুরে গলায় বলল, বাবা খুব পচা, তাই না আম্মা? কিন্তু পচা বাবাটা এবার অনেক চকলেটের পুতুল নিয়ে এসছে, আর কোনোদিন আপনাদের ছেড়ে কোথাও যাবে না। এবার বাবাকে মাফ করে দিন তো দেখি। পুতুল ঝট করে বাবার কোল থেকে নেমে ময়ূরীর কাছে পৌঁছে গেল। ময়ূরীর শাড়ির আঁচল ধরে টেনে ওকে তাহসিনের কাছে নিয়ে এসে বলল, মা তুমি কেন দাঁড়িয়ে আছো? দেখো বাবা চলে এসেছে। এখন থেকে তুমি আর রাতে লুকিয়ে কাঁদবে না, কেমন? পুতুলের এই নিষ্পাপ কথায় ময়ূরী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে বসে পুতুলকে জড়িয়ে ধরল। তাহসিনও এগিয়ে এসে দুজনের উপর নিজের আগলে রাখা হাত রাখল। 3 বছর পর পূর্ণাঙ্গ এক পারিবারিক বৃত্ত তৈরি হলো ফরাজি বাড়ির নিভৃত ঘরে। সোনালি দুপুরটা আজ ভিন্ন রঙে রাঙিয়েছে ফরাজি বাড়ি। আজ পুরো বাড়ি পরিপূর্ণ। ময়ূরী নিজ হাতে আজ সবার জন্য রান্না করেছে। তাহসিন বারান্দায় বসে মুগ্ধ হয়ে ছোট্ট বউটার কাজ পর্যবেক্ষণ করছে। সেই কিশোরী বধূ আজ বড্ড বেশি বড় হয়ে গেল। বড্ড ইচ্ছে করছে পুরনো সেই কিশোরী শাড়ির আঁচলে ডুবে থাকতে। ইচ্ছে করছে বুকের ভিতর জাপটে ধরে আদুরে হাত মাথায় বুলিয়ে বলতে, কেন তো তাড়াতাড়ি বড় হয়ে গেলে বেগম সাহেবা? আমার জন্য এখানে একটু অপেক্ষা করে যেত না? বড্ড ইচ্ছে করছে তোমার কিশোরের লাচে রাঙা মুখটা দেখতে।
তাহসিন ঠোঁট টিপে হেসে ফেলল নিজের ভাবনায়। সেই ছোট্ট বাচ্চা বউ আজ বড় হয়েছে, সংসার শিখে বাচ্চাও মানুষ করতে শিখে গেছে। সে দেখল ময়ূরী কপালের ঘাম মুছে রান্নাঘর থেকে, আর চোখে লাজ মাখা চোখে বারে বারে এদিকে তাকাচ্ছে। তাহসিনের ঠোঁটের কোণে হাসি চওড়া হলো, কিছুটা গলা উঁচিয়ে বলল, অমন করে নজর দিও না বেগম সাহেবা, রাত হলে লাজ পুষিয়ে দেব। ময়ূরী হঠাৎ এহেন কথা শুনে চোখ বড় বড় করে চিৎকার করে বলল, বেহায়া লোক, লজ্জা শর্মার মাথা খেয়ে ফিরে এসেছেন, মুখ একদম সেলাই করে দিব। তা দিও, কাছে আসো একটু, করে নিয়ে ভালোবাসে। ছি, অসভ্য লোক। দরজার সাথে তখন ফাহাদ দাঁড়িয়েছিল। তাহসিন কথা বুঝতে না পেরে বলল, ও দুলা ভাই, আপারে কি কও? তাহসিন পাশে তাকায়। ফাহাদের কথা স্পষ্ট হলেও সে সেই পুরো দুলাবাই বলেই ডাকে। তাহসিন হেসে তাকে কাছে ডেকে বলল, আদর বোঝো শালাবাবু? বুঝি। তাহলে তুমি বিয়ে করিয়ে দিই, তারপর বউকে আদর করো। ফাহাদ ঠোঁট ফুলিয়ে ময়ূরীর ভাঁজ পড়া কপালের দিকে তাকিয়ে বলল, সুন্দর বউ এহানে দেবে? দেব। তাহলে বিয়ে দিয়ে দাও। ময়ূরী দাঁত কটমট করে বলল, এসেই আপনার কাহিনী শুরু হয়ে গেছে না? একদম আমার ভোলা ভালা ভাইকে ফাজিল বানাবেন না। তাহসিন বুক ফুলিয়ে বলল, তোমার ভাই এমনিতেই ফাসিল, আর কি ফাসিল বানাবো? যখন তোমাকে বিয়ে করেছে তখন ওর বয়স কত? ওইটুকু ছেলে তখন আমার বোনকে বিয়ে করতে চেয়েছিল, ভুলে গেছো? ময়ূরী বিরক্ত হয়ে বলল, আচ্ছা, ও বাচ্চা ছিল, ও তখন কিছু বুঝতো? এখন তো বোঝো। ভাবছি আদনানের মতো একটা সিনিয়র খুঁজে বিয়েটা দিয়ে দেবো। দুপুরে সওদাগর বাড়ি থেকে কিছু মানুষ এলেন। তাহসিন এত বছর পর সবাইকে দেখে একটু ব্যথিত হয়েছিল। আম্মা, ভাই, ভাবি সবাই বদলে গেছে। সময় সত্যি কারোর জন্য অপেক্ষা করে না। অরুণিমা বেগম ছেলের পাশে বসেছিলেন। তাহসিনের শ্যামবর্ণের শরীর আরেকটু চাপা হয়েছে। পাশে উজ্জ্বল রঙের ময়ূরী যেন বড্ড বেমানান। তিনি বললেন, তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করনি সেখানে? নিজের এমন হাল করেছো কেন? তাহসিন বলল, কাজের চাপ ছিল আম্মা, এখন এসছি, আবার ঠিক হয়ে যাবে। ময়ূরী নীরব চোখে তাকিয়েছিল তাহসিনের দিকে। তাহসিন ঘাড় বাঁকিয়ে ওকে দেখে হাত মুঠোয় চেপে ধরে মুচকি হেসে বলল, আর কোথাও যাচ্ছি না আমি। ময়ূরী হাসল। অরুণিমা বেগম লক্ষ্য করলেন ছেলের হাত ময়ূরীর হাতের উপর। তিনি মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেললেন। মাতৃত্বের টান একপাশে থাকলেও তিনি জানেন এই কয়েকটা বছর ময়ূরী একাই এই সংসার আগলে রেখেছে। তিনি আলতো করে তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যাও বাবা, অনেকক্ষণ তো হলো, এবার ফ্রেশ হয়ে খেয়ে নাও। তাহসিন হাসি মুখে উঠে দাঁড়ালো। ময়ূরী ঝটপট গিয়ে ওর গামছা লুঙ্গিটা আলনা থেকে এগিয়ে দিল। তাহসিন ঘরে ঢোকার আগে একবার ফাহাদের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, কিরে শালক, বিয়ের কথাটা তাহলে পাকা তো? ফাহাদ লাজুক হাসলো। আর ময়ূরী ভান করে একটা কোলবালিশ তুলে নিতেই ও ভোর দৌড় দিল উঠোনের দিকে। ময়ূরী বলল, আপনার এই বাদরামো কোনোদিনও যাবে না, তাই না? খাবার টেবিলে আজ উৎসবের আমেজ। খাওয়ার মাঝে মাহাতাব হাসতে হাসতে বলল, তাহসিন, তুই তো আসলি, কিন্তু আমাদের ময়ূরীকে যে এবার একটু ছুটি দেওয়া দরকার। মেয়েটা তো গত কয়েক বছর হাড়ভাঙা খাটুনি খেটেছে। তাহসিন খাওয়া থামিয়ে ময়ূরীর দিকে তাকালো। ময়ূরী তখন পরম যত্নে তাহসিনের পাতে মাছের বড় পেটিটা তুলে দিচ্ছে। তাহসিন ময়ূরীর হাতের দিকে তাকিয়ে বলল, ছুটি তো দেবই, তবে ওকে একা নয়। ডাক্তারের শেষ হলো আগে ছাউপনা দিয়ে ঘর ভরবো আমি। কথাটা শুনে ময়ূরী লজ্জায় হতভম্ব হয়ে তাকালো। বড়দের সামনে এমন কথা সে আশা করেনি। উপস্থিত সবাই ঠোঁট টিপে হাসলেন। বিকেলের দিকে যখন রোদ পড়ে এলো, বাড়ির সবাই যখন ভিতরের আড্ডায় ব্যস্ত, তাহসিন পা টিপে টিপে বারান্দায় এলো। ময়ূরী তখন একাই দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। তাহসিন পিছন থেকে ওর কাঁধে হাত রাখতেই ময়ূরী শিউরে উঠল। ভয় পেয়েছ? তাহসিনের কণ্ঠস্বর এখন অনেক নরম। ময়ূরী ঘুরে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, এত সুখ কপালে সইবে? তাহসিন ময়ূরীর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। সূর্যাস্তের আলোয় ময়ূরীর মুখটা অপার্থিব সুন্দর লাগছে। সে ধীরস্থির কণ্ঠে বলল, এই সুখটুকু আদায় করানোর অধিকার আমার আছে। ময়ূরী তাহসিনের চোখের গভীরতায় ডুবে গিয়ে অস্ফুট স্বরে বলল, আপনি বড্ড বদলে গেছেন, আগের সেই রাশভারী লোকটা আর নেই। তাহসিন মুচকি হাসল। ময়ূরীর কানের কাছে ঝুঁকে ফিস ফিস করে বলল, বললো তো গিয়েছি তোমার জন্যই। সোনা বেগম সাহেবা, সোনা বেগম সাহেবা, আজ রাতে কিন্তু কোনো বাহানা চলবে না। বাচ্চাদের দায়িত্ব আম্মা নিয়েছেন,
আর আমার সবটুকু সময় আছে তো তোমার দখলে। ময়ূরী লজ্জায় লাল হয়ে তাহসিনের বুকে মৃদু এক কিল বসিয়ে দিয়ে দ্রুত পায়ে সরে যেতে চাইল, কিন্তু তাহসিন চট করে ওর হাতটা ধরে টেনে আবার নিজের খুব কাছে এগিয়ে এলো। ময়ূরীর কোমর জড়িয়ে ধরে গাঢ় স্বরে বলল, এখনই পালানোর পথ খুঁজছো? ঢাকায় নিজের বাড়িতে গেলে তো নিস্তার নেই, সেখানে তো শাসনের নাম করে শুধু ভালোবাসে চলবে। ময়ূরী ধরা গলায় বলল। ঢাকায় আমাদের সেই সাজানো ফ্ল্যাটটা খুব মনে পড়ে। তাহসিন ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমরা আমাদের সেই নীড়ে ফিরব, যেখানে কোনো দূরত্ব থাকবে না, থাকবে না কোনো হারানোর ভয়, শুধু আমি, তুমি আর আমাদের ছোট ছোট স্বপ্নগুলো। সূর্যটা তখন দিগন্তে মিলিয়ে যাচ্ছে। গোধূলির আলোয় দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন সময় থমকে গেছে তাদের এই পরম পাওয়ার মুহূর্তে।